12ই জানুয়ারি শুক্রবার 2024 আমাদের এই প্রতিষ্ঠানের চড়ুইভাতি অনুষ্ঠান এখানে আয়োজিত করা হয়েছে। এখানে উপস্থিত সমস্ত ছাত্রছাত্রী এবং গুরুজনদেরকে প্রণাম এবং আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকে আমি অনুষ্ঠান শুরু করছি। অনুষ্ঠানের প্রথমেই আমরা সেই সমস্ত সম্মানীয় ব্যক্তি এবং ব্যক্তিত্বদের সম্মান এবং সম্বর্ধনা জানিয়ে নেব যারা আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সংযুক্ত আছেন। তো প্রথমেই আমি আজকে মঞ্চে ডেকে নেব আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার অভিজিৎ রয় চৌধুরীকে। আপনাকে মঞ্চের সামনে আসার জন্য অনুরোধ জানানো হচ্ছে। অভিজিৎ স্যারকে উত্তরীয় পরিয়ে সম্বর্ধনা জানাবেন আমাদের মঞ্জুরি ম্যাম। সরি মাই মিস্টেক। সবাই একটি করতালির মধ্য দিয়ে মঞ্চটিকে আরো সুন্দর করে তুলুন। আচ্ছা, এবার শুক্লা ম্যামকে অভিজিৎটাকে ব্যাচ পরিয়ে বরণ করে নেওয়ার জন্য মঞ্চে আহ্বান জানাচ্ছি। হাততালি। শ্রেয়াদি এবং লিজাদি কোথায় আছেন আপনারা? শ্রেয়াদি এসো, ধরো এটা স্যারের হাতে তুলে দাও এবং লিজাদি এই পেনটি স্যারের হাতে তুলে দাও। লিজাদি তুলে দাও। এবার আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার অভিজিৎ রয় চৌধুরীকে তার এই জার্নি সম্পর্কে সংক্ষেপে, অতি সংক্ষেপে 2-4 লাইন বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আমি আমার যারা বড়রা আছে তাদেরকে আমি আমার শ্রদ্ধা এবং প্রণাম জানি। আমার সমবয়সীকে আমি শুভেচ্ছা এবং ছোটদেরকে ভালোবাসা দিয়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি। আজ 12ই জানুয়ারি 1863 সালে স্বামী বিবেকানন্দ এই দিনটা আমাদের বঙ্গভূমিতে কলকাতায় জন্মগ্রহণ করেছিলেন এবং তাকে শ্রদ্ধা এবং প্রণাম জানিয়ে আমি এই যে জার্নিং বা ইতিহাস, এটা আমার পক্ষে এই মুহূর্তে এত ইতিহাসটা বলাটা সম্ভব নয়। শুরুটা আমি একটু বলতে পারি যে আমি ভাবিনি কোনো এমটা এই জায়গায় এসে পৌঁছাবে। অ্যাকচুয়ালি জার্নিংটা শুরু হয়েছিল তন্ময় দাস আর তন্ময় বান্ধবী রিয়া সরকার। এরা দুজন আমাকে বলেছিল যে কম্বাইন পড়ানোর জন্য। এখনো মনে আছে ওদের বাড়িতে আমি ওই তন্ময় দাসকে আর ওর বান্ধবী রিয়া সরকারকে কম্বাইন পড়ানো শুরু করি এবং তারপরে এক এক হাত ধরে আজকে এই পথে এসে পৌঁছিয়েছি। হ্যাঁ, অনেক কাটার খোঁচা খেতে হয়েছে, নিন্দুকের কথা শুনতে হয়েছে, কিন্তু রবীন্দ্রনাথের একটা কাহিনী বা রবীন্দ্রনাথের একটা লেখা আমাকে বারংবার অনুপ্রাণিত করেছিল, যার জন্য আমি আজ এই জায়গায় এসেছি এবং এখনো পৌঁছে চলছি। তোমাদের সঙ্গে শেয়ার করি রবীন্দ্রনাথের কথাটা। রবীন্দ্রনাথ বলেছিলেন, আমার আঁকা ছবির অর্থ কি লোকে প্রায় আমায় প্রশ্ন করে, আমার ছবি যেমন নীরব আমিও তাই, ব্যঙ্গ করা ওদের কাজ, ব্যাখ্যা করা নয়। এটা আমাকে খুব অনুপ্রাণিত করেছে আর আমি এই অনুপ্রাণিত নিয়ে এগিয়ে এসেছি। বেশি কিছু বলবো না কারণ অনেকটা লেট হয়ে গেছে, তাই শেষে আমি স্বামী বিবেকানন্দের একটা কথা বলবো, ওঠো, জাগো এবং লক্ষ্যে না পৌঁছানো পর্যন্ত থেমে থেকো না। নমস্কার। মঞ্জুরি ম্যাডাম চিকেন ম্যাডাম মঞ্জুরি ম্যামকে উত্তরীয় পরি দিতে আমাদের এখানে আহ্বান জানানো হচ্ছে শুক্লা ম্যামকে। সবাই করতালি করে। এরপর মঞ্জুরি ম্যামকে আচ্ছা ম্যামকে ব্যাচ পরিয়ে দেওয়ার জন্য মঞ্চে আসছেন রাখিদি। নেক্সট আমরা আমাদের সায়েন্সের ম্যাম শুক্লা ম্যামকে মঞ্চে আহ্বান জানাচ্ছি এবং এনাকে উত্তরীয় করে দিতে আসবেন আমাদের ম্যাথের ম্যাম। ধন্যবাদ। এবং এনাকে ব্যাচ করে দিতে আমরা মঞ্চে ডেকে নেব চৈতিদিকে। নেক্সট আসছে
আমাদের বলা যায় সহ শিক্ষক এবং আমাদের এই প্রতিষ্ঠানে বহু ইন্টারভিউ ছাত্রছাত্রী এনার কাছে ইন্টারভিউ দিয়ে গেছেন। আমরা তাকে মঞ্চে আহ্বান জানিয়ে দিচ্ছি, আমাদের সকলের প্রিয় শ্যামল দা। আসো 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 আসো। শ্যামল দাকে উত্তরীয় করে দেওয়ার জন্য সঞ্চিতা ম্যামকে একটু স্টেজে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সঞ্চিতা ম্যাম আপনি। ধন্যবাদ। এবং ব্যাচ পড়ে দিতে এখানে আসছেন নবনীতা দি। এবার আমাদের সকলের প্রিয় শ্যামল দাকে কিছু বলার জন্য অনুরোধ করা হচ্ছে এই প্রতিষ্ঠান বা তার জার্নি সম্পর্কে। সংক্ষেপেই বলবো ভাইনি। অভিজিৎ আমার প্রিয় বন্ধু। যদিও অভিজিৎ আমাকে দাদা বলে ডাকে, কিন্তু অভিজিৎ আমার ইন্টেলেকচুয়াল ফ্রেন্ড। এই যখন প্রথম তৈরি হয়, ওর অনেক স্বপ্ন আছে। আমরা যারা ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা করেছি আমরা জানি ড্রিম চিলড্রেন বলে একটা এসে আছে, সেখানে একজন রাইটার শুধু স্বপ্ন দেখতেন। তো অভিজিৎ রয় চৌধুরীও যখন থেকে পড়ানো শুরু করে তখন থেকে তার একটা স্বপ্ন ছিল যে সে নতুন কিছু একটা করবে, যেটা সমাজকে কিছুটা হলেও আলো দেখাবে। তো ওর যখন স্বপ্নগুলো আমি শুনতাম আমার খুবই ভালো লাগতো, কারণ আমি দেখেছি ওর মধ্যে একটা জেনুইন কোনো ব্যাপার লুকিয়ে আছে। তো শুধুমাত্র একজন শিক্ষক না, একজন বন্ধু নয়, একজন দাদা নয়, একজন ভালো মানুষ। যারা ওর কাছাকাছি গেছে, হয়তো কখনো কখনো কেউ গোলাপের সুগন্ধের সঙ্গে কাটার খোঁচাও খেয়েছে, কিন্তু আমি দেখেছি অভিজিৎ যদি জীবনে কখনো ভুল করে সেটাকে ও শুধরে নেয়। এবং আমার ধারণা একদিন এই প্রতিষ্ঠা পাবে এবং আমি সঙ্গে আছি, সঙ্গে থাকবো। নমস্কার। ধন্যবাদ আমাদের সকলের প্রিয় শ্যামল দাকে দু চার কথার মধ্যে দিয়ে আমাদের স্টেজটাকে খুব সুন্দর করে তোলার জন্য। আচ্ছা, এবার আমাদের এই প্রতিষ্ঠানের একজন স্টাফ, বলা যায় পরিবারের সদস্য জয়িতাকে এখানে একটু ডেকে নেওয়া হচ্ছে। জয়িতা এসো। আচ্ছা, জয়িতাকে পুষ্প এবং পেন তুলে দেবে সৌভিক। ধন্যবাদ সৌভিক। হাততালি। আমরা ডাকবো আমাদের এই পিকনিকের সব থেকে হার্ড ওয়ার্কিং স্টুডেন্ট তন্ময় দাকে। তন্ময় দা, দয়া করে একটু আপনি মঞ্চে আসুন। আচ্ছা, তন্ময় দাকে, আমাদের সকলের প্রিয় তন্ময় দাকে ফুল এবং পেন তুলে দেবেন আমাদের প্রিয় ম্যাথম্যান। কোথায় গেছেন? মঞ্জুরিয়া ম্যাম, মঞ্জুরি ম্যাম, ধন্যবাদ। এবং এই যে এত অক্লান্ত পরিশ্রমের জন্য তন্ময়দার একটা মেডেল প্রাপ্য, ঠিক আছে? এবং সেই মেডেলটা পরিয়ে দিতে আসছেন আমাদের এই প্রতিষ্ঠানের কর্ণধার অভিজিৎ রয় চৌধুরী। আসো আসো আসো। নেক্সট আমাদের সকলের প্রিয় একজন বোন স্মৃতি,
তাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। ও খুব খেটেছে এই পিকনিকটার জন্য, অনেকের কাছে একটু মুখও শুনেছে। এসো মঞ্চে এসো। আচ্ছা, স্মৃতিকে আমাদের পুষ্প এবং পেন তুলে দেবেন আমাদের শুক্লা ম্যাম। আসুন ম্যাম। আচ্ছা, এও একটা মেডেল প্রাপ্য এবং এ বলেই দিয়েছে মেডেল বললে একজনের হাত থেকে পড়বেন অভিজ জয় চৌধুরী। আসুন আসুন আপনি। ধন্যবাদ। নেক্সট সৌভিক। সৌভিককে পুষ্প এবং পেন তুলে দিতে আমরা মঞ্চের আহ্বান জানাচ্ছি তন্ময় দাকে। তন্ময় দাস। সৌভিককে পেন তুলে দেবে তন্ময় দা এবং পুষ্প তুলে দেবে দিব্যা। দিব্যা, দিব্যা আসো, আসো মঞ্চে আসো। হাততালি। সৌভিককে মেডেল পরিয়ে দিতে আসছে আমাদের অভিজ রয় চৌধুরী। আরে ওরা আপনার কাছ থেকেই পড়বে। আসুন আসুন আসুন। ধন্যবাদ। বছর খুব ভালো করে পড়াশোনা করে অভিজিৎ সবাইকে মেডেল এবং বিভিন্ন ট্রফি দিয়ে থাকে। তো সেই 7 জনকে আমরা দিয়ে দেবো পরপর ট্রফি এবং মেডেল। প্রথমেই আমরা মঞ্চে উপস্থিত জানাবো শ্রেয়া ঘোষকে। শ্রেয়া ঘোষ বলা ভুল হবে, শ্রেয়া ঘোষালো, কারণ তিনি দারুণ গানও গান। একটা গানও শোনাবেন আমাদের। আসুন 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 আসুন। সব থেকে বেশি খুশি হবে। আচ্ছা, শ্রেয়াদি টোটাল 9টি মেডেল প্রাপ্য। আচ্ছা, 9টি মেডেলই অভিজ্ঞতাই পড়িয়ে দেবেন। একবারে আরে অলিম্পিক মেডেলের মতো দাঁত দিয়ে কামড়াও। যারা হাততালি দেবে তারা পরে আবার পাবে, সেজন্য হাততালি দেবে। 4, তাহলে হাততালির জন্য একটা মেডেল ছিল। 5, 6, আরে একটা মেডেল দিয়ে বাকি একটা বড় মালা দিয়ে দিতে পারছে। 7, বড় ট্রফি আনতে পারছে সব একবারে এরকম। 9, আরে দাঁত দিয়ে কামড়া অলিম্পিক মেডেলের মতো। একটা দাঁত দিয়ে কামড়া ছবি। এবার আমাদের মানে শ্রেয়াদি। ধন্যবাদ। শ্রেয়াদি, একটা গান হবে কি ছোট করে? দুগলি যায়। আচ্ছা, পরে নেক্সট আমরা ডেকে নেবো লিজাদিকে। আসুন মঞ্চে আসুন। লিজাদিকেও মেডেল পরিয়ে দেবেন আমাদের অভিজিৎ দা। আসুন। আচ্ছা, এই 2টি মেডেল প্রাপ্য। এরা কি সব জমিয়ে রেখে দেয় নাকি? এরা কি বক্সিং করতো নাকি? একটা সাঁতারের একটা বক্সিং। আচ্ছা, এনাকে পুষ্প এবং পেন তুলে দেওয়ার জন্য মঞ্চে আবারও মঞ্জুরিয়া ম্যাম এবং শুক্লা ম্যামকে দেখে দিচ্ছি। সামনের দিকে আমরা দিয়ে দেবো পরে। নেক্সট আমরা ডাকছি চৈতি দিকে। চৈতি, আপনি মঞ্চে আসুন এবং আপনাকে মেডেল পরিয়ে দেবেন অভিজিৎ দা। আচ্ছা,
আচ্ছা, মঞ্জুরি ম্যাম এবং শুক্লা ম্যামকে স্টেজে আবার আসার জন্য অনুরোধ জানাচ্ছি। ফুল এবং পেন দিয়ে তাকে দেওয়ার জন্য আর কি। সৌভিককে মঞ্চে আসার জন্য অনুরোধ জানাচ্ছি, এবং শুধু প্রিয়ই না, একজন বেস্ট কম্পিউটারও বলা যায় সবার। আচ্ছা, একে মেডেল পরিয়ে দিতে আসছেন আমাদের অভিজিৎ দা। একটু স্পেশাল মেডেল চাই। আচ্ছা, সৌভিককে পুষ্প এবং পেন তুলে দিতে আসছেন আমাদের দুই ম্যাম। এতক্ষণ ধরে আমরা যার কথা শুনছি, সারাক্ষণ ধরে বলে যাচ্ছে এত কথা, সেই সৌরভ এখন একটা মেডেল পাবে, আর সেই মেডেল দিয়ে দেবে অভিজিৎ দা। এবারে এতক্ষণ যে সবাইকে সংক্ষেপে কিছু বলার চেষ্টা করছিল, বলার জন্য অনুরোধ করছিল, সেই সংক্ষেপে কিছু বলুক। অনুষ্ঠানটা আগে বাড়াচ্ছি। আমি শুধু এটুকুই বলবো যে আমাকে এই জায়গায় দাঁড়িয়ে আছি একজন মানুষের জন্য, অভিজিৎ রায় চৌধুরী। আমি পড়াশোনা যদি করে জীবনে যদি কিছু হই, অভিজিৎ রায় চৌধুরী। জীবনে যদি আমি আরো বড় কিছু হই, অভিজিৎ রায় চৌধুরী। অল ক্রেডিট গোজ টু অভিজিৎ রায় চৌধুরী। হাততালি ওনার জন্য। আচ্ছা, সায়নীদিকে এখানে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সায়নীদি এসো, তুমি এতক্ষণ উপস্থিত ছিলে না, তাড়াতাড়ি এসো। এবং সায়নীদিকে মেডেল পরিয়ে দিতে আসছেন আমাদের অভিজিৎ দা। অনেক দূর থেকে এসছেন সায়নীদি। কোথা থেকে সায়নীদি? ইসরা থেকে এসছেন পিকনিক করতে। বাতিল বললে বন্ধ হয়ে গেছে। ঠিক আছে, সকলে একবার করজোরে হাততালি দাও ম্যামের জন্য। অংশগ্রহণ করেছে, এটাই বড় কথা। महादेव महाकाल बम बोले बम। এইমসের যারা এইমসের প্রধান শিক্ষক আমার ছাত্র অভিজিৎ রায় চৌধুরী, তার সঙ্গে আরও যারা সহকারী আছেন, নামগুলো আমি ঠিক জানি না, তাদেরকেও আমি ধন্যবাদ আজকে আমাকে এখানে আসার জন্য, এরকম একটা সম্মান দেওয়ার জন্য। তো ধন্যবাদ জানিয়ে আমি পরে বলতে চাইছি যে আজকের দিনটা একটা বিশেষ দিন, তোমরা সবাই জানো। আজকের দিনটা হচ্ছে বিবেকানন্দের জন্মদিন, যেটাকে আমরা
যুব দিবস হিসেবে পালন করি। আমি জীবনে বড় বড় পথে যে কজন বড় বড় ব্যক্তি যাদেরকে আমি আদর্শ হিসেবে মানতাম, যাদের কথা শুনতে ভালোবাসতাম, যাদের বিশেষ বিশেষ কথাগুলো যেগুলো মনের মধ্যে অনেক প্রেরণা যোগাতো, বিবেকানন্দ তার মধ্যে একজন। ওনার একটা কথা যেটা আমি খুব মানি, যে গীতা পাঠ না করে মাঠে গিয়ে 1 ঘন্টা ফুটবল খেলা অনেক ভালো। কথাটা উনি কেন বলতেন? সেই সময় দাঁড়িয়ে মানুষ ধর্ম, জাত পাত এগুলোকে সবার আগে রাখত, মানুষরা এগুলো নিয়ে বেশি চিন্তা ভাবনা করতো। কিন্তু উনি যেটা বলতে চেয়েছেন যে ধর্ম করে, যদিও ওনাকে আমরা ধার্মিক ব্যক্তি হিসেবে বেশি চিনি, কিন্তু তোমরা তো জানো না উনি ধার্মিক ব্যক্তির থেকেও উনি কিন্তু আরও অনেক কিছু করেছেন। সেইভাবে চিন্তা ভাবনা করলে উনি ধর্মকে কিন্তু আগে রাখেননি। উনি সেটা বলতে চেয়েছেন যে মানুষকে যদি বড় হতে হয়, ধর্মটা বড় নয়, তার থেকে বড় হচ্ছে গিয়ে তোমাকে মানুষ বড় হতে হবে। বড় মানুষ হওয়ার জন্য উনি যে কথাগুলো বলেছেন তার মধ্যে অনেকগুলো কথা আমরা জানি। জীবে প্রেম করে যেই জন সেই জন সে বুঝি ঈশ্বর। কিন্তু আমি একটু যে কথা বললাম, যেটা উনি বলেছিলেন যে গীতা পাঠ করার থেকে 1 ঘন্টা বা 2 ঘন্টা মাঠে গিয়ে ফুটবল খেলা ভালো। এর কারণটা হচ্ছে একজনকে মানুষ হতে গেলে তাকে শারীরিকভাবে মানসিকভাবে আগে সুস্থ হতে হবে, যেটা অন্য কোনো বড় মনীষী সেটা কখনো বলেননি, যেটা উনি বলেছেন। তোমরা তো অনেকে জিজ্ঞাসা করো, আমি বক্তৃতার মাঝখানে জিজ্ঞাসা করি, তোমরা বলো তো বিবেকানন্দ কোন খেলাটি বাংলা হয়ে খেলেছিলেন? কে বলতে পারবে? বাংলা দল হয়ে উনি একটা খেলা খেলতেন, কে বলে বলতে? না, উনি ক্রিকেট খেলতেন বাংলা দল হয়ে। আমি নিজেও ক্রিকেট খেলি, এই জন্য নয় যে উনি খেলতেন তাই খেলি, তা নয়, আমি নিজেও ক্রিকেট খেলতে ভালোবাসি। যাই আজকে ওনার জন্মদিনে আমি ওনাকে শ্রদ্ধা জানাই, সম্মান জানাই, প্রণাম জানাই। বড় বড় মনীষী বা মনীষীদের মধ্যে বিবেকানন্দ অন্যতম ছিলেন, কারণ উনি একটা অন্যরকম পথে উনি পরিচালিত হয়েছিলেন। উনি বিশ্ব ধর্মীয় সবাই গিয়ে বলেছিলেন যে যখন তিনি সম্বোধন করেছিলেন, অন্য যখন কোনো অতিথি যখন যায় সেখানে তাদের সম্বোধন যেভাবে ছিল উনি তাই সেইভাবে সম্বোধন না করে উনি বলেছিলেন আমার ভাই ও বোনেরা। এই ভাই ও বোনেরা কথার মধ্যে যে দেখো, যেখানে ধর্মীয় সম্মেলন, যেখানে ধর্মীয় কথা দিয়ে অন্যান্য মানুষেরা তাদের বক্তব্য শুরু করেছিলেন, উনি বলেছিলেন আমার ভাই ও বোনেরা। মানে উনি বিশ্ব ভ্রাতৃত্ব, সবাই আমার ভাই, সবাই আমার বোন, এই বিশ্ব ভ্রাতৃত্ব ভাবনা চিন্তা সবার সামনে উনি তুলে ধরতে চেয়েছিলেন। তো উনি ওই কথাটার মধ্যে দিয়ে কিন্তু সারা পৃথিবীতে বিখ্যাত হয়ে পড়েছিলেন। কথা খুবই সামান্য দুটো, কিন্তু কথাটার মধ্যে অনেক কিছু তার অন্তর্নিহিত মানে ছিল। সেটা যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে বোঝা যাবে যে উনি বিশ্ব ভ্রাতৃত্বকে দুটো কথার মধ্যে তুলে ধরেছিলেন। যাই হোক, তোমরা এখানে সবাই কোচিংয়ের ছেলে, একটা কোচিংয়ে পড়াশোনা করছি, তোমাদের সকলের অনেক স্বপ্ন। তো আমি সেই সম্পর্কে 2-একটা কথাই বলবো। দেখো, জীবনে বড় হতে গেলে, সাকসেস হতে গেলে, আমার কথা হয়তো কম বেশি তোমরা শুনেছো অভিজিতের কাছে, যে জীবনে অনেক সমস্যা, অনেক সংগ্রাম, অনেক বাধা, অনেক বিপত্তি, সেগুলো পার হয়ে আমি আজকে একজন WBCS অফিসার হয়েছি। তো যদি হতে হয়, বড় হতে গেলে সবার আগে তোমাকে যেটা করতে হবে, বড় স্বপ্ন দেখতে হবে। প্রথমে বড় স্বপ্ন দেখতে হবে। সেই বড় স্বপ্নটাকে বাস্তবায়িত করতে গেলে যেটা করতে হবে, মানসিকতাকে পাল্টাতে হবে। তোমার মানসিকতা যদি আর 5 জনের মতো তোমার যদি অ্যাভারেজ হয়, তুমি হবে একজন অ্যাভারেজ মানুষ, তার বেশি তুমি কখনোই কিছু হবে না। অর্থাৎ তোমার মানসিকতা থাকবে সবার থেকে আলাদা, তোমার মানসিকতা থাকবে একটু উন্নত মানের। তোমার মানসিকতা যদি উন্নত মানের না হয়, সবার থেকে আলাদা না হয়, তুমি কখনোই তোমার স্বপ্নকে পূরণ করতে পারবে না। এটা হচ্ছে প্রথম। দ্বিতীয়ত, বড় হতে গেলে আর কি করতে হয়? বড় হতে গেলে যেটা করতে হয় সেটা হচ্ছে তোমার জীবনযাপনটাকে পাল্টাতে হবে। তোমার জীবনযাপন যদি এমন হয় আর 5 জনের মতো যদি তোমার জীবনযাপনটা হয়, তুমি আর 5 জনের মতনই হবে। তোমার জীবনযাপনটা কিন্তু পাল্টাতে হবে। আমি একটা কথা বলি, জীবনে চলার পথে বড় হতে গেলে সবার আগে আসবে তোমার ব্যর্থতা। ব্যর্থতা মানে কি? ব্যর্থতা মানে এটাই নয় আমি পরীক্ষা দিলাম, ফেল করলাম, ব্যর্থতা হলো, এটা ব্যর্থতা নয়। তুমি সারা বছর পড়লে, খুব কষ্ট করলে, তো মনে হলো খুব ভালো পড়েছি, সত্যি তুমি খুব ভালো পড়েছো, কখনোই তুমি সময় নষ্ট করোনি, তারপরে পরীক্ষা থেকে ফেল করলে,
এটা হচ্ছে ব্যর্থতা। এরকম অনেকগুলো ব্যর্থতা আসবে, তারপরে গিয়ে হবে সাকসেস। তাহলে সেই সাকসেস পেতে গেলে তোমাকে আগে ব্যর্থতা স্বীকার করতে হবে, আর ভালো জিনিস পেতে গেলে অনেক সময় লাগে। একটু আগে আমি যখন চায়ের দোকানে গিয়েছিলাম এই মিহিরের সঙ্গে, একজন লোক এসে বললেন, দাদা আমাকে একটা ভালো চা দিন। তখন দোকানদার বললো, হ্যাঁ ভালো চা দিচ্ছি, একটু দাঁড়াতে হবে।